আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দলিল থাকা সত্ত্বেও আপনাকে 5 ধরনের জমি ছেড়ে দিতে হবে। আপনি দলিল করেছেন, বৈধ দলিল আছে, এই দলিলগুলো থাকার পরও আপনাকে 5 ধরনের জমি ছেড়ে দিতে হবে। কেন এবং কি কারণে, কোন ভুলের কারণে এই দলিলের জমিগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, দলিল বৈধ থাকা সত্ত্বেও, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ। আপনার কাছে দলিল আছে, আপনি জমি দখল করে আছেন, 100 বছর দখল করে আছেন, তারপরেও জমি কিন্তু ছেড়ে দিতে হবে, আপনার দলিলটি টিকবে না। কি কারণে টিকবে না, এমন কি আইন করা হলো, দলিলে এমন কি ভুল আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, যে 5 প্রকারের দলিল থাকার পরেও আপনি জমি ধরে রাখতে পারবেন না, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আপনি স্কিপ করে দেখলে এই আইনটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন না। দেখার পর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন। দর্শক, চলে আসি মূল আলোচনায়। আলোচনা হচ্ছে দলিল থাকা সত্ত্বেও আপনাকে জমিটি ছেড়ে দিতে হবে এমন 5 প্রকারের দলিল আছে। এই 5 প্রকারের দলিলের মধ্যে সর্বপ্রথম যে দলিলের কথা বলা হয়েছে সেটি হলো সাব কবলা দলিল। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে সাব কবলা দলিল মানুষ কখন করে। কোনো ব্যক্তি যদি অর্থের বিনিময়ে কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে নেয়, সেক্ষেত্রে কিন্তু সে চায় সাব কবলা দলিল করতে, সেল ডিড করতে, বিক্রয় দলিল করতে। এই বিক্রয় দলিলের জমিও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কেন ছাড়তে হবে? যদি বিক্রয় দলিলটি যথা উপযুক্ত ব্যক্তির নিকট থেকে না নিয়ে থাকেন। আপনি বিক্রয় দলিলে 1908 সনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে নিয়েছেন। আপনি এই জমিটি রেজিস্ট্রি করে নিয়ে এই দলিল দিয়ে জমিটি খারিজ করেছেন, খাজনা দিতেছেন, সকল কিছু ঠিক আছে, কিন্তু জমিটি যে ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছেন সে ব্যক্তি এই জমিটির মালিক হয়েছে এসএ রেকর্ড অনুযায়ী। তিনি কিন্তু সিএস রেকর্ডের কোনো মালিকের নিকট থেকে জমিটি নেয় নাই। আপনি এই এসএ রেকর্ডের মালিকের নিকট থেকে জমিটি নিয়ে এই জমিটি পরবর্তী রেকর্ড করেছেন, রেকর্ড করে আপনি জমিটি দখল করে আছেন, কিন্তু তারপরও জমিটি ছেড়ে দিতে হবে। কেননা আপনি এই জমির বৈধ মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করতে পারেননি, তাই এই দলিলের জমি আপনি পাবেন না। আদালতে যদি আপনার এই সাব কবলা দলিলটি বাতিল করার জন্য মামলা করে দেয়, তাহলে কিন্তু আপনার দলিলটি বাতিল হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে আপনার নিকট যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে, সে ব্যক্তি যে জমিটুকু বিক্রি করেছে সেই জমিটুকু তার না। যে দাগ থেকে জমিটি বিক্রি করেছে সেই দাগের জমিটি তার না, তিনি ওয়ারিশ সূত্রে ওই দাগ থেকে 1% জমি পেয়েছে, তিনি কিন্তু ওই দাগের 10% জমি বিক্রি করে ফেলছে। এই দলিল কিন্তু টিকবে না। এই দলিল বাতিলের জন্য আদালতে মামলা করে দিলেই কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে। আর মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 40 ধারা বিধান অনুযায়ী। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 39 ধারা বিধান অনুযায়ী দলিল বাতিলের মামলা করা হয় দলিল সম্পূর্ণ বাতিলের জন্য, আর 40 ধারা বিধান অনুযায়ী কিন্তু আংশিক বাতিলের জন্য মামলা করা হয়। প্রিয় দর্শক, 2 নম্বর যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে হেবা দলিল। হেবা দলিলের শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি হেবা দলিলের মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করে থাকে, তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, হেবা দলিল করতে গেলে হেবা দলিলের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু শর্ত আছে। হেবা দলিল কোনো ব্যক্তি তার পরবর্তী 3 পুরুষের মধ্যে করতে পারে এবং পূর্ববর্তী 3 পুরুষের মধ্যে করতে পারে। পরবর্তী 3 পুরুষ হলো তার ছেলে, তার ভাই এবং তার নাতি, এই হলো পরবর্তী 3 পুরুষ। এবং পূর্ববর্তী 3 পুরুষ তার বাবা, তার দাদা, তার দাদার দাদা, তার মা, তার নানি এবং তার নানির নানি। এই যে এই পূর্ববর্তী 3 পুরুষ এবং পরবর্তী 3 পুরুষ, এই পূর্ববর্তী 3 পুরুষ এবং পরবর্তী 3 পুরুষের মধ্যে যদি কোনো হেবা দলিল হয় এবং এই হেবা দলিলের জমি যদি কোনো ব্যক্তি দখল করে থাকে, তাহলে কিন্তু
এই দলিলটি বৈধ হবে। হেবা দলিলের শর্ত আছে, যে ব্যক্তি হেবা দিল তিনি কিন্তু ঘোষণা করবেন এবং হেবা গ্রহীতাকে এই ঘোষণাটি গ্রহণ করতে হবে এবং সম্পত্তির দখল নিতে হবে। কোনো ব্যক্তি যদি হেবার মাধ্যমে কোনো সম্পত্তি গ্রহণ করে থাকে এবং সেই সম্পত্তি যদি দখল গ্রহণ করে না থাকে, অন্যান্য ভাইয়েরা যদি এই সম্পত্তিটি দখল করে থাকে, তাহলে কিন্তু তিনি হেবার শর্তটি ভঙ্গ করে ফেললেন। আর এই হেবার শর্ত ভঙ্গ করলে এই হেবা মূলে কিন্তু তিনি জমি পাবেন না। আপনি আপনার চাচার নিকট থেকে হেবা নিয়েছেন, এই হেবা দলিল কিন্তু টিকবে না। এই হেবা দলিল মূলে আপনি সম্পত্তির মালিক হলেও এই সম্পত্তিটি কিন্তু ধরে রাখতে পারবেন না। এই সম্পত্তিটি ছেড়ে দিতে হবে। যদি আপনার এই হেবা দলিলের বিরুদ্ধে আদালতে মামলা করে দেয়, এই হেবা দলিল কিন্তু টিকবে না। আপনি আপনার বাবা মাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটকে রেখে হেবা দলিল করে নিয়েছেন, অথবা তাদেরকে ভয় দেখিয়েছেন, অথবা প্রতারণার মাধ্যমে তাদেরকে বলেছেন যে বাবা মা তুমি আসো, তোমাকে এখানে একটি টিপ দিতে হবে, তোমাকে ডাক্তার দেখাবো। এইভাবে প্রতারণার মাধ্যমে যদি কোনো হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি অর্জন করে থাকেন এবং আপনার বাবা মা যদি আদালতে মামলা করে দেয়, অথবা আপনার ভাইয়েরা যদি আদালতে মামলা করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই হেবা দলিলের জমিটি টিকবে না, ছেড়ে দিতে হবে। এরপর যে জমির কথা বলা আছে, যে দলিলের কথা বলা আছে, সেটি হচ্ছে জালিয়াতির মাধ্যমে যদি আপনি কোনো সম্পত্তি দখল করে থাকেন অথবা জালিয়াতির মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করে থাকেন। অনেক ব্যক্তি আছে জালিয়াতি করে কোনো দলিল করে থাকে। এই দলিলগুলো করার পর এই সম্পত্তিগুলো দখল করে থাকে, লাঠির জুড়ে বলিয়ান হয়ে এই সম্পত্তিগুলো তারা একের পর এক দখল করে থাকে। এই সম্পত্তিগুলো কিন্তু তাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এই সম্পত্তিগুলো ধরে রাখতে পারবেন না। বরঞ্চ এই সম্পত্তিগুলো ধরে রাখতে গেলে আপনি কিন্তু বর্তমান যে নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এই আইনের বিধান অনুযায়ী কিন্তু আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই জাল দলিল করার জন্য। তাই আপনি যদি কোনো জাল দলিলের মাধ্যমে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন, তাহলে আজই এই দলিলটি বৈধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। নচেত কিন্তু এই দলিলের জমি আপনি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে খাস খতিয়ানের জমি। খাস খতিয়ানের জমি আবার দলিল হয় কিভাবে? প্রিয় দর্শক, খাস খতিয়ানের জমিও দলিল হয়ে যায়। একটি চরের ভিতরে যখন কিছু জমি খাস থাকে, এই জমিগুলো কিন্তু সরকার ভূমিহীনকে বন্দোবস্তি দিয়ে থাকে 1 টাকার মাধ্যমে। 1 টাকার মাধ্যমে 99 বছরের জন্য এই সম্পত্তিটি ভোগ দখল করে থাকার অনুমতি দিয়ে থাকে। তিনি ভোগ করতে পারবেন, তার ছেলে মেয়ে ভোগ করতে পারবেন, তার নাতি নাতি ভোগ করতে পারবেন, কিন্তু এই জমিটি সে কোনো ক্রমেই বিক্রি করতে পারবে না। আপনি যদি কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে থাকেন, যে জমিটি ওই ব্যক্তি ভূমিহীনের মাধ্যমে পেয়েছে, যে জমিটি ওই ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়েছে, এই বন্দোবস্ত দলিল অনুযায়ী আপনি যদি কোনো ব্যক্তির নিকট থেকে খাস জমি ক্রয় করে নেন, সরকারের জমিটি ক্রয় করে নেন, তাহলে কিন্তু এই জমিটি ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, যে জমি বন্দোবস্ত দিয়েছে এই জমির মালিক কিন্তু সরকার। আপনাকে একটি দলিলের মাধ্যমে সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে, এই সম্পত্তিটি ভোগ দখলে রাখার দায়িত্ব দিয়েছে। আপনি এই দলিল দিয়ে সম্পত্তিটি বছরের পর বছর ভোগ দখল করে রাখতে পারবেন। এই সম্পত্তিটি আপনি অন্য কোনো কোথাও বিক্রি করতে পারবেন না। আপনার নিজ নামে খাজনা দিতে পারবেন, খারিজ করতে পারবেন, রেকর্ড করতে পারবেন, কিন্তু অন্য কোনো কোথাও বিক্রি করতে পারবেন না। আপনি একটি জমি সরকারের নিকট থেকে ভূমিহীন নিয়েছেন, নিয়ে পরবর্তীতে আপনি রেকর্ড করেছেন, এই রেকর্ড দিয়ে জমিটি নামজারি করেছেন, নামজারি দিয়ে জমিটি অন্য কোথাও বিক্রি করেছেন। যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিয়েছে সে ব্যক্তি তো মাশাআল্লাহ অনেক ভালোই আছে, তিনি দলিল পাইছে, দলিলের পরে রেকর্ড করছে, রেকর্ড দিয়ে জমিটি ক্রয় করে নিয়েছে। এই জমিও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, কেননা এই জমি হচ্ছে সরকারের জমি। সরকারে যদি কোনো ব্যক্তি একটি পিন মারে দেয়, ডিসি অফিসে যদি কোনো ব্যক্তি কোনো তথ্য দিয়ে দেয় যে সরকারি জমি একজন ব্যক্তি অন্য জনের নিকট বিক্রি করে ফেলেছে, তাহলে কিন্তু এই জমিটি আর আপনার থাকবে না। এই জমিটি অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, সর্বশেষে যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি। যদি কোনো ব্যক্তি অর্পিত সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে দলিল করে নেয়, তাহলে এই জমি কিন্তু ছেড়ে দিতে হবে। অর্পিত সম্পত্তি বলতে আসলে আমরা কোন সম্পত্তিকে বুঝি? প্রিয় দর্শক, 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় কিছু ব্যক্তি কিন্তু ভারতে চলে গেছে।
তারা কিন্তু তাদের সম্পত্তি রেখে চলে গেছে। আবার 1971 সালে বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার সময় এই দেশের কিছু হিন্দু কিন্তু ভারতে চলে গেছে। যেমন কোনো ব্যক্তির দুজন ছেলে ছিল, দুজন ছেলের মধ্যে একজন ছেলে বাংলাদেশে রয়ে গেছে এবং আরেকজন ছেলে 71 সালে পাকিস্তানে চলে গেছে। ওই ব্যক্তির বাংলাদেশের যত সম্পত্তি আছে এই এক ছেলে বুক দখল করেছে, তার নামে রেকর্ড করে নিয়েছে। এই সম্পত্তিগুলো ওই ছেলের নাতিপুতি এসে যদি দাবি করে তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে। আবার এমন কিছু সম্পত্তি আছে যে সম্পত্তিগুলো ওই সময় হিন্দুরা ভারতে চলে যাওয়ার সময় সম্পত্তি রেখে গেছে। এই সম্পত্তিগুলো বিভিন্ন সময় সরকার বিভিন্নভাবে আইন করে এই সম্পত্তিগুলো অর্পিত সম্পত্তিতে পরিণত করেছে। এই অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকলে সেই রেকর্ড দিয়েও যদি আপনি জমিটি ক্রয় করে নেন তাহলে কিন্তু এই দলিলটি টিকবে না। এই সম্পত্তি কিন্তু অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি কিন্তু এই সম্পত্তি কোনো ক্রমেই ধরে রাখতে পারবেন না। তবে দেখতে হবে যে আপনি যে অর্পিত সম্পত্তিটি নিয়েছেন এই সম্পত্তিটি ক তফসিলভুক্ত সম্পত্তি নাকি খ তফসিলভুক্ত সম্পত্তি। যদি সম্পত্তিটি ক তফসিলভুক্ত সম্পত্তি হয় তাহলে সম্পত্তিটি সরকারকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আর জমিটি যদি খ তফসিলভুক্ত হয়, যদি কোনো ব্যক্তি মালিকানার জমি অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে তার নিজ নামে রেকর্ড করে থাকে তাহলে কিন্তু জমিগুলো ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।